আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। কক্সবাজারের স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্ত হত্যা বন্ধে কঠোর হওয়ার ঘোষণা বিজিবির। শরীয়তপুর ও পাবনায় ডাকাতি, 9 জন গুলিবিদ্ধ, গণপিটুনিতে নিহত 2। বগুড়ার সাবগ্রামে ঘরে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা। বাজারে বেড়েছে রমজান কেন্দ্রিক পণ্যের বেচাকেনা, শসা, বেগুন ও লেবুর দাম চড়া, সংকট ভোজ্য তেলে চট্টগ্রামে অভিযান। প্রত্যেকটা জিনিসের দাম যদি 1 টাকা করে হয়, 10টা জিনিস করে 10 টাকা, সেটাই আমাদের উপর বাড়েন হয়ে যায়। রোজা এলে দাম অবশ্যই বাড়ে সবকিছুরই। গত সপ্তাহে যা ছিল তার চেয়ে প্রত্যেকটা ইসের দাম বেশি, সেক্ষেত্রে মনিটরিং থাকলে আমাদের জন্য সুবিধা হতো। পদ্মা মেঘনার 5টি অভয়াশ্রমে মাছ ধরায় 2 মাস নিষেধাজ্ঞা শুরু, কার্যকরে তৎপর নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। এবং বরিশালে অবৈধ ইটভাটা ছড়াছড়ি, 324টির মধ্যে 260টি অবৈধ, পরিবেশের মারাত্মক ক্ষতি, প্রশাসনের গাফিলতিকে দোষারোপ। আমন্ত্রণ 23 জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষায় উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি উদ্বোধন করেন তিনি। আর সীমান্ত হত্যা নিয়ে বিজিবি মহাপরিচালক জানান, ভারত অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হত্যা করলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রতিও কঠোর হবে বিজিবি। সহকর্মী আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে কক্সবাজার থেকে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। কক্সবাজারের উখিয়ায় বিজিবির ব্যাটালিয়ন 64-র পতাকা উত্তোলন অনুষ্ঠান। একই সাথে পতাকা উত্তোলন হয় ঢাকা স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবি প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশফাকুজ্জামান সিদ্দিকী সহ বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক সীমান্ত রক্ষায় নবগঠিত এই ব্যাটালিয়ন সহ বিজিবির প্রতিটি সদস্যকে দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় গণমাধ্যমের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের উপর কঠোর হবে বিজিবি। এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরো তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো, যদি এখানে যদি আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন রেজ করবো, বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষা জোরদারের জন্য উখিয়ায় বিজিবি ব্যাটালিয়ন 64 ছিল সময়ের দাবি। এটা আমাদের প্রায়োরিটি 1 এজেন্ডা ছিল এবং গতকাল সন্ধ্যা থেকে এই এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো, সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিহত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশক যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব, এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। আর একই সাথে আপনাদের সবারই আমাদের চেষ্টা থাকবে যাতে অবৈধভাবে কেউ যেন ওইদিকে না যায়। আমরা আপ্রাণ চেষ্টা করছি, প্রশাসন চেষ্টা করছে, স্থানীয় সবাই চেষ্টা করছে। বিজিবির কিছু সীমাবদ্ধতা আছে স্বীকার করে তা উত্তরণে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, কক্সবাজার। শরীয়তপুরের কীর্তিনেশা নদীতে ডাকাতির চেষ্টাকালে বাধা দিলে এলোপাতাড়ি ছোড়া গুলিতে 9 জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছে ঢাকা মেডিকেলে। এ ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। এদিকে গতরাতে পাবনা সাথিয়া মহাসড়কে সেচানিয়া এলাকায় 30 থেকে 40টি যানবাহনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপনপু রিপোর্ট। কেটে ফেলা এসব গাছ রাতের ডাকাতের চিহ্ন। মধ্যরাতে এভাবে গাছ কেটে সড়কে ফেলে ডাকাতি করা হয়েছে অনেকগুলো গাড়িতে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে পাবনা সাথিয়া মহাসড়কের ছেচানিয়ায় ঘটে এমন দুর্ধর্ষ ডাকাতি। ভুক্তভোগীরা জানায়, ডাকাতি থেকে বাদ যায়নি ভ্যান, নসিমন করিমন, বাস, ট্রাক সহ ছোট বড় কোনো যানবাহনই। ডাকাতি হয়েছে অন্তত 30 থেকে 40টি গাড়িতে।
সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। তবে গভীর রাতে এই সড়কে এত সংখ্যক গাড়ি থাকা সম্ভব নয় বলে মন্তব্য তার। এদিকে শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছেন 2 জন। জানা যায়, শুক্রবার রাতে রাজারচর এলাকায় বালখেড়ে ডাকাতির চেষ্টার সময় ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় ডাকাতদের ছোড়া হাতবোমা ও এলোপাথারি গুলিতে 4 জন আহত হয়। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় 7 জনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর গুলিবিদ্ধদের 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। মসজিদের মাইকে মাইকে ঘোষণার ফলে এলাকার জনগণ দেশীয় অস্ত্র নিয়ে বের হয় এবং নদীর পাড়ে আসলে তাদেরকে লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। আমরা প্রথম যখন আঙ্গারিয়া ব্রিজের সামনে ওদের আটকাই, ওই জায়গায় আপনার প্রথমে গুলি করছে, 4-5টা গুলি করছে এবং একজন আহত হয়েছে ওই জায়গায়। এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে এবং এই খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই। একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দমূলে এটা পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করব। ডাকাতি বাড়ার ঘটনায় উদ্বেগের পাশাপাশি গণপিটুনিতে মৃত্যু কাম্য নয় বলছেন সচেতন নাগরিকরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, বগুড়া সদরে আকাশতলা এলাকার রুবেল হোসেনের সঙ্গে ছকিনার বিয়ে 7 বছর পর পারিবারিক কলহের জেরে প্রায় 1 মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গেলে বাকপিতনটা শুরু হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে আহত করে। এতে বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করে। মা মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে শনিবার ভোরে ছকিনা ও বেলা 10:30টার দিকে আনোয়ারার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিনকে পুটিয়া সীমান্তে চোরা কারবারির সন্দেহে গুলি করে বিএসএফ। এতে আলামিন গুরুতর আহত হলে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার লাশ এখনো হস্তান্তর করা হয়নি। সম্ভাব্য আগামী দিনে দেশে শুরু হতে যাচ্ছে মাহে রমজান। তাই নিত্যপণ্যের বাজারে বেড়েছে রমজান কেন্দ্রিক পণ্যের বেচাকেনা। এদিকে এই সুযোগ কাজে লাগিয়ে খেজুর, শসা, বেগুন ও লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। আগামীকাল শুরু হতে পারে মাহে রমজান, তাই রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের বেচাকেনায় সরগরম বাজার। রাজশাহীর বাজার ঘুরে দেখা যায় বেড়েছে খেজুর ও ছোলার দাম। খেজুর ধরন ভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 3000 টাকায়, আর ছোলা কেজিতে বিক্রি হচ্ছে 120 টাকায়। সংকট রয়েছে বোতলজাত ভোজ্য তেলের। সরবরাহ না থাকার অজুহাতে খোলা তেল বিক্রি হচ্ছে চড়া দামে, যা প্রতি লিটার বিক্রি হচ্ছে 190 টাকায়। বর্তমান মার্কেটে যে খেজুর আমদানি হয়েছে সে তুলনায় খেজুরের দাম বেশি। এটা মরিয়ম, এটা আমরা 1100 টাকা কেজি বেচছি। কত কেজি এটা? কম দামের খেজুর, এগুলো 350 টাকা। গত রমজান থেকে এবারে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আর একটু কম হলে পরে হয়তো সাধারণ যারা আমরা ক্রেতা আছি তাদের জন্য ভালো হয়। ময়মনসিংহের বাজারে এলাচে 2000 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 5300 টাকায়। পাশাপাশি কেজি প্রতি 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়, রসুন 240 ও আদা 210 টাকায়। বেশি দাম বাড়ছে লোকে এলাচের দাম। গত 1.5 মাসের মধ্যে এলাচের দাম মেবি 2000 টাকা কেজিতে বাড়ছে। রসুনের দামটা বাড়ছে আর আদা দামটা কিছু দাম বাড়ছে। বরিশালে রমজানকে কেন্দ্র করে বেড়েছে নিত্যপণ্যের দাম। এছাড়া ভোজ্য তেলের সংকট রয়েছে পুরো বাজারে। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। রোজা হইলে দাম অবশ্যই বাড়ে সবকিছুরই। গত সপ্তাহে যা ছিল তার চেয়ে প্রত্যেকটা ইসের দাম বেশি। সেক্ষেত্রে মনিটরিং থাকলে আমাদের জন্য সুবিধা হতো। কুষ্টিয়ায় ছোলার দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকায়, শসা 70 টাকা আর লেবুর দাম হালিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। রমজান উপলক্ষে 2-3 জিনিসের দাম কাঁচামাল বাড়ছে হালকা। এর দাম বাড়ছে শসা
লেবু আর বেগুন। প্রত্যেকটা জিনিসের দাম যদি 1 টাকা করে হয়, 10টা জিনিস করে 10 টাকা, সেটাই আমাদের উপর বার্ডেন হয়ে যায়। রমজানে পণ্যের দাম ক্রেতাদের নাগালে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। রমজানের প্রতিদিন সকাল বিকাল কয়েকটি টিম মিলে বাজার মনিটরিং করব। এই মুহূর্তে বাজার স্থিতিশীল আছে এবং স্বাভাবিক আছে। আমরা আশা করি এই পুরো রমজান জুড়ে বাজার স্থিতিশীল স্বাভাবিক থাকবে। বাজার মনিটরিং বাড়ানোর দাবি সাধারণের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোক্তা অভিযান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে চট্টগ্রামে খুচরা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে নগরীর চকবাজারে অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে ভোজ্য তেল বিক্রির দায়ে 3টি দোকানকে 17,000 টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, বিভিন্ন বাজারে তেল নেই বলে একটা আলোচনা চলছে। এজন্য তারা সরজমিনে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করছেন। যারা বেশি দামে বিক্রি করছেন তাদের জরিমানার পাশাপাশি যারা তেল মজুত করে রেখেছেন সেসব তেল কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকৃত মূল্যে বিক্রির ব্যবস্থা করছেন তারা। অভিযান চলাকালে কেউ যাতে পণ্যের দাম অহেতুক বাড়াতে না পারে সেজন্য বেশ কিছু নির্দেশনা ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে। অভিযানের সময় চকবাজারে একটি প্রতিষ্ঠান মজুত করে রাখা 12 কার্টুন তেল তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থা করা হয়। রমজানে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা। আমরা লক্ষ্য করছিলাম সেটা হচ্ছে তেল নিয়ে সমস্যা। আমরা 2টা খুচরা ব্যবসায়ীর কাছে পেলাম আপনার তেলের দাম 175 টাকা, একজন 180 টাকা নিচ্ছেন, একজন 185 টাকা নিচ্ছেন আর কি। তো এই 2টা প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক অর্থদণ্ডও করেছি। যশোরে বেড়েছে শসা, টমেটো, লেবু, বোতলজাত সয়াবিন তেল ও ছোলার দাম। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী একেএম সালাউদ্দিন সাগর। সাগর, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ ডানা আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে রমজানের শুরুতেই কিন্তু আসলে নিত্য পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে। আমরা যশোর বাজারে যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করেই ছোলার দাম, খেজুরের দাম, তারপরে সয়াবিন তেলের দাম, বেসনের দাম এইগুলো কিন্তু বেড়েছে। রমজান মাসে এগুলোর চাহিদা বেশি থাকায় কিন্তু এগুলোর দাম বেশি বেড়েছে। সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে 150 টাকা থেকে শুরু করে একেবারে 500 টাকা পর্যন্ত কিন্তু ফলের দামে বৃদ্ধি পেয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে খেজুরের দাম আজকের বাজারে খেজুর বিক্রি হচ্ছে 500 টাকা করে কেজি, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 400 থেকে 50 টাকা কেজি। কলমি জাতের খেজুরটা আজকে বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল মাত্র 800 টাকা করে কেজি। রেড ক্রাউন নামে যে খেজুরটি রয়েছে এটা 1000 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, এটা গত সপ্তাহে ছিল মাত্র 500 টাকা করে কেজি। এদিকে অন্যান্য ফলের দামও কিন্তু বেড়েছে শসার দাম বেড়েছে, আলুর দাম কেজি প্রতি বেড়ে কিন্তু 30 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে 25 টাকা করে কেজি বিক্রি ছিল। শসা বিক্রি হচ্ছে 70 টাকা করে কেজি, যা গত সপ্তাহে ছিল মাত্র 50 থেকে 55 টাকা করে কেজি। তো আমরা এই পর্যায়ে একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে হঠাৎ করে খেজুরের দাম বেড়ে যাওয়ার কারণ কি মনে করছেন আপনারা? মনে করতেছি যে আপনার সামনে রোজার মাস, কালকের থেকে রোজা, এই কারণে সামনের সপ্তাহে যে খেজুরের দাম ছিল 400 টাকা, এক সপ্তাহ না যেতে রোজার জন্য 500 টাকা 550 টাকা হয়ে গেছে। কেজি বুদ্ধি 100-150 টাকা বাড়তি, প্রত্যেকটা ফলে কেজিতে 50-60 টাকা বাড়তি। ঠিক আছে, এই কারণে প্রত্যেকটা কাস্টমার এসে ফিরে চলে যাচ্ছে যে এক সপ্তাহ আগে দেখলে 100 টাকা 150 টাকা ডিফারেন্স, এখন প্রত্যেকটা ফলের দাম বেশি। ঢাকার সিন্ডিকেট হচ্ছে, ঢাকায় যশোরে সব আড়ত দ্বারা সিন্ডিকেট করছে, দাম বেশি নিচ্ছে। এই সংকট উত্তরণের উপায় কি? এর উপায় এখন যদি বাইরের থেকে ওপর লেভেলের যদি কেউ পদক্ষেপ নেয়, দাম কমবে, না হলে কমবে না, এরকমই চলবে। ঠিক আছে, আরো দাম বাড়তে পারে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন ডানা যে আসলে বাজার তদারকির কথা কিন্তু ব্যবসায়ীরা বলছিলেন, বাজার তদারকি করলে কিন্তু এই দাম কমানো সম্ভব বলছিলেন তারা। তো এই সম্পর্কে আরো জানাতে চট্টগ্রামে আমাদের সহকর্মী রয়েছেন একেএম নাজিম। আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে নাজিমের কাছে। রমজান যেটা শুরু হওয়ার কথা সেটা শুরু হচ্ছে, কারণ বছরের পর বছর ধরে রমজানের আগে শুরু হওয়ার আগে যে নিত্যপণ্যের দাম বাড়তি সেটা কিন্তু নতুন কিছু নয়। আমরা গতকালকে দেখেছি, গতকালকে থেকে যেটা দেখছি রমজানে কিন্তু যেসব পণ্য ইফতারের প্রয়োজন হয় সেগুলোর দাম ধীরে ধীরে বাড়ছে।
আমরা সকাল থেকে নগরের বিভিন্ন বাজারগুলো দেখেছি, সেগুলোর ক্ষেত্রে এখানে লেবু কিন্তু বিক্রি হচ্ছে জোড়া 50 টাকা, মানে 2 পিস লেবু বিক্রি হচ্ছে 50 টাকা। পাশাপাশি অন্যান্য যেসব সামগ্রী রয়েছে যেগুলো রমজানের ব্যবহার হয়, বিশেষ করে ইফতার সামগ্রীতে ব্যবহার হয়, সেগুলো কিন্তু সবচেয়ে বেশি বিক্রি করা হচ্ছে। এখানে যেটা দেখেছি লেবু কিন্তু মানভেদে এক হালি বা এক ডজন মানভেদে কিন্তু 200 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি শসা, টমেটো, বেগুন এগুলোর কিন্তু দাম খুবই বাড়তি। এখানকার যারা ব্যবসায়ী তারা যদি বলছেন পাইকারি বাজার থেকে বেশি দামে ক্রয় করার কারণে মূলত এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি শসা কিন্তু এখানে মানভেদে 50 থেকে 55 টাকা, আবার 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বেগুন, টমেটো, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ এগুলোর দাম ধীরে ধীরে বাড়ার কারণে কিন্তু সাধারণ যারা মানুষ হচ্ছে সেগুলোর মাঝে কিন্তু এক ধরনের ক্ষোভও বিরাজ করছে, কারণ ব্যবসায়ীরা বলছেন তারা কিন্তু পাইকারি বাজার থেকে বেশি ক্রয় করার কারণে তাই এইসব পণ্যের দাম কিন্তু বাড়তি দিকে। আর যেটি সবচেয়ে বড় অভিযোগ, রমজানের মধ্যে লেবুর যে দাম বাড়তি, সেটার জন্য কিন্তু ব্যবসায়ীরা দোষারোপ করছেন পাইকারি বাজারে, কারণ পাইকারি বাজারে প্রতি পিস লেবু কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এতে করে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ সেটি কিন্তু বরাবর মতো রয়ে গেছে। কারণ খুচরা বাজারের ব্যবসায়ীরা যেটি বলছেন, প্রতি বছর রমজান শুরু হওয়ার আগে থেকে ইফতার সামগ্রীতে যেসব সামগ্রী ব্যবহার করা হয় সেগুলোর দাম কিন্তু হু হু করে কয়েক গুণ বেড়ে যায়। এতে করে সাধারণ মানুষের মাঝে যে ক্ষোভ সেটি কিন্তু বাড়তেই থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত বাজারে কোনো ধরনের বোতলজাত সয়াবিন তেল কিন্তু পাওয়া যাচ্ছে না, খোলা সয়াবিন তেলে পাওয়া যাচ্ছে, যেটি পাওয়া যাচ্ছে প্রতি লিটার 200 টাকা করে। বোতলজাত সয়াবিন তেল না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের মাঝেও ক্ষোভ বিরাজ করছে। তো রমজানের পণ্য নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাবো স্টুডিওতে ডানার কাছে। ধন্যবাদ আপনাকে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বেশ কিছু অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে রোজা পালন করে আসছেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। চাঁদপুর, ভোলা, ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম সহ বেশ কিছু জেলায় শনিবার থেকে রোজা রাখছেন অনেকে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। সৌদি আরবের আকাশে শুক্রবার সন্ধ্যায় দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। শুরু হয়েছে রোজা। প্রতিবারের মতো এবারেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই রোজা পালন করছে দেশের বেশ কিছু অঞ্চলের মানুষ। শুক্রবার রাতে তারাবির নামাজ ও শনিবার ভোর রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রোজা রাখছেন তারা। 1928 সাল থেকে ঐতিহাসিক সাদরা দরবার শরীফের পীর সাহেব সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। এরপর থেকেই চাঁদপুরের হাজীগঞ্জের দরবার শরীফ সহ প্রায় অর্ধশত গ্রামে একদিন আগেই রোজা রাখেন অনেকেই। ইদা সাবাতাল হিলালু ফি বালাদিন লাজিমা সাইরান নাস, কোনো এক দেশে চাঁদ দেখা প্রমাণিত হলে সকল মানুষের উপরে, সকল মুসলিম মিল্লাতের উপরে তা পালন করা ওয়াজিব হয়ে যায়। এদিকে ভোলায় 5 উপজেলার 14টি গ্রামের প্রায় 10,000 মানুষ পবিত্র মাহে রমজান পালন করছেন। শনিবার ভোর 4:59 সেহরি খেয়ে সিয়াম সাধনা শুরু করেন মুসল্লিরা। গত রাতে নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার 4টি গ্রামের 9 মসজিদে একযোগে হয় তারাবির জামাত। প্রায় 100 বছর ধরে বাংলাদেশের স্বাভাবিক নিয়মের বাইরে একদিন আগেই তারাবির নামাজ পড়ে রোজা শুরু করেন তারা। জানা যায় তারা কাদেরিয়া তরিকার অনুসারী। এছাড়াও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রায় 13টি গ্রামে শুরু হয়েছে রমজান। আমরা প্রতি বছর আমরা পূর্বপুরুষ থেকে দেখে আসছি, আমার বাপদাদার আমলের থেকে এ পর্যন্ত আমরা রোজা এই সৌদির সাথে মিল করেই রোজা থাকি। এই একদিন আগে রোজা রাখি, একদিন আগে ঈদ করি। এখানে প্রায় 200 বছর আগে থেকে এই করা হয়, রোজা রাখা এবং ঈদ উদযাপন করা হয়। দুটি ইউনিয়ন, স্বাক্ষর এবং রূপবত ইউনিয়নের অনেক সংখ্যক লোক এখানে একদিন আগে তারা রোজা রাখেন এবং একদিন আগেই গতকালকে তারাই পড়েছে। এছাড়াও চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ রোজা রাখছেন আজ। তারা মূলত সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারী। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইলিশ রক্ষায় পদ্মা মেঘনার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ হয়েছে শুক্রবার মধ্যরাত থেকে। নিষেধাজ্ঞা থাকবে 30 এপ্রিল পর্যন্ত। তবে সামনে রমজান হওয়ায় দুশ্চিন্তায় জেলেরা। খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তার দাবি তাদের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। শুক্রবার মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল থেকে চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
তবে নিষেধাজ্ঞার সময় জেলেরা পাবেন খাদ্য সহায়তা, কিন্তু চাহিদার তুলনায় সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল। অভিযান দিছে, অভিযান মানবো। আর অভিযান মনে করেন সরকার যে চাইল টাইল দেয় এটা দিয়ে মনে করেন আমরা নির্ভর করে কোনো মতো চলবো। কিস্তির ঝামেলা আছে, সাররা করে তালা সবাই তো আর কিস্তি চালাইতে পারবো না, এটা যে আমার করে কোনো একটা ব্যবস্থা করে। নদীতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে নামলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সহকারী পুলিশ সুপার। যারা আজকে থেকে আগামী 60 দিন পর্যন্ত নদীতে মাছ আহরণ এবং মাছ ক্রয় বিক্রয় করবে তাদেরকে আইনে সোপর্দ করা হবে। এদিকে ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত, তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার, ভেদুরিয়া থেকে বরিশালের হিজলা পর্যন্ত 30 কিলোমিটার এলাকাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। মৎস্য আহরণ বন্ধ হওয়ায় জেলেদের দাবি সহায়তার সঠিক বন্টন। আমাকে কিস্তি আছে, সংসার আছে, তাতে আবার চাইল ভাই ঠিক আছে, কিন্তু চাইলে তো আমাকে ওইটা আছে না। খুব কষ্ট হইতেছে, কিস্তি যদি বন্ধ করে দেয় তাহলে আঙ্গলের জন্য একটু ভালো হইতো। খুব কষ্টে আছি, আমাদের ওই জেলে কার্ডের চাইলগুলা পাইতেছি না। লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকাকে অভয়স্থল ঘোষণা করা হয়েছে। পর্যাপ্ত মৎস্য আহরণের লক্ষ্যে 2006 সাল থেকে মার্চ এপ্রিল 2 মাস নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। শামীম হোসেন, নিউজ ডেস্ক। বার কাউন্সিল পরীক্ষায় অন্যায্য আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা 11:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা করে। বক্তারা বলেন, বার কাউন্সিলের পরীক্ষায় আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 4020 টাকা, কিন্তু পাবলিক পরীক্ষায় 200 থেকে 300 টাকায় পরীক্ষা দেওয়া সম্ভব। বার কাউন্সিলের পরীক্ষায় অন্যায্য আবেদন ফি প্রত্যাখ্যান করে 300 টাকা করার দাবি তাদের। দেখা যায় যে বিজিএস দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আমাদের ফিটা 1000 থেকে 1200-র ভিতরে হয়ে যায়। এই অন্যায্য ফিকে কমানোর জন্য এবং দ্রুত কমিয়ে আনার জন্য আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সমগ্র শিক্ষার্থীরা এসে মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং আমরা চাই যে বাংলাদেশের যারা এই আইনের শিক্ষার্থী তারা সবাই এই নতুন যে সার্কুলারকে প্রত্যাখ্যান করবে যদি না বাংলাদেশ বার কাউন্সিল অ্যাসোসিয়েশন থেকে এই ফিটাকে 300 টাকার মধ্যে কমিয়ে না আনে। খাদ্য নিরাপত্তার স্বার্থে বরেন্দ্রের সেচের পানির অধিকার প্রতিষ্ঠা এবং ভূমি জটিলতা দূর করতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে রাজাবাড়ী স্কুল মাঠে সভা হয়। প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম আসাদুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিবিভিও নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারোয়ার কামাল, সিসিবিভিও সভাপতি প্রফেসর আব্দুল সালাম সহ রক্ষাকল সমাজ সংগঠনের 50টি গ্রামের প্রায় কয়েক হাজার সদস্য। চিত্তে গাথা মুক্ত কথা এই স্লোগানে একঝাঁক তরুণ শিল্পীর পরিবেশনা সম্পন্ন হলো স্বরকল্পন আবৃত্তি চক্রের 55তম আবর্তনে কর্মশালা সমাপনী কাব্যচারণ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই আয়োজন হয়। 3 মাসের কর্মশালায় সমাপনীতে কিংসুক ও বনলতা দুটি আলাদা দলের 16 জন তরুণ শিল্পী অংশ নেন। নান্দনিক পরিবেশনায় প্রাণ পায় ইট পাথরের কঠিন শহর। কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, উপস্থাপনা ও আবৃত্তির প্রশিক্ষণ দেয় তারা। স্বরকল্পন আবৃত্তি চক্রের সভাপতি শহীদুল হক মিল্কি, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, নির্বাহী পরিষদ সদস্য এবং দেশের আবৃত্তি ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। গ্রাহকের অবৈধ চাপে নথি স্বীকার না করায় ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ইস্টার্ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটিকে জড়িয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমন দাবি করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। রাজধানী গুলশানে ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আলী রেজা ইফতেখার আরও বলেন, মিথ্যা মামলার বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংক আইনি পদক্ষেপ নেবে। ব্যাংকটির গ্রাহক মুর্তজা আলীর দায়ের করা মামলার বিষয়ে অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যাংকের লিগ্যাল রিটেইনার ব্যারিস্টার ওমুল সাদাত এবং কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম।